স্টেডিয়াম বুলেটিন সহ নিবেদক জ্যাক অলিভল, ইস্টার্ন ইন্ডিয়া's largest selling Ayurvedic herbal body oil. Powered by JIS University, transforming education. নমস্কার, স্টেডিয়াম বুলেটিনে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। স্টেডিয়াম বুলেটিন কো প্রেজেন্টেড বাই জ্যাক অলিভ অয়েল, কো পাওয়ার্ড বাই জেআইএস ইউনিভার্সিটি। আমার সঙ্গে রয়েছে জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, কেকেআর এর ম্যাচ আমরা দেখলাম, আর কেকেআর নয়, কেকে হার। আবারও সেই একই পুনরাবৃত্তি, আবারও হার। 180 রান করেও রক্ষা হলো না, গুজরাটের বিরুদ্ধে পরাজয়। কি বলবে, আর কি চান্স আছে কেকেআর এর? এখন মানে চান্স যারা খুঁজছে যে এখনো যদি মানে কোনোভাবে প্লে অফে যাওয়া যায়, এই ক্যালকুলেশন যারা করছে তাদেরকে বলবো যে আর করবেন না, প্লিজ আর করবেন না, কারণ এই টিমটা ডিজার্ভ করে না প্লে অফে যাওয়ার ক্ষেত্রে। আরেকটা কথা বলে রাখি যে মানে একটা জোকস বেরিয়েছে যে অন্যান্য ফ্র্যাঞ্চাইজিরা খুঁজছে কবে কলকাতার ম্যাচ, মানে সেদিন ওই পুরো পয়েন্টটা পাওয়া যাবে। কলকাতার ম্যাচ সেদিন ফুল পয়েন্ট পাচ্ছে অপোনেন্ট টিম। এই মানে আমরা দেখতাম না যেটা সহজ লাগতো আমাদের সাবজেক্ট, যে ওই পরীক্ষাটা কোন দিন, ওখানে বেশি মার্কস আসবে। তো এরকম হয়ে গেছে ব্যাপারটা। কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ খুঁজছে বাকি ফ্র্যাঞ্চাইজিটা যে কবে কবে রয়েছে, তাহলে সেদিন ফুল পয়েন্ট। মানে এমন পর্যায়ে পৌঁছেছে, ভাবতে অবাক লাগছে এবং খারাপও লাগছে। হাসছি ঠিকই, খারাপ লাগছে এই কথা ভেবেই যে 2 বছর আগে এই টিমটাই চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাইতে এবং হায়দ্রাবাদকে হারিয়ে। কোথা থেকে কি হয়ে গেল ওই টিমটা আর এই টিমটার দুটোর মধ্যে যেন টোটালি আকাশ পাতাল পার্থক্য, এবং এটার পোস্টমর্টেম হওয়া উচিত। ভেঙ্কি মাইসর তিনি অবশ্যই দায়িত্ব নিয়েছেন টিমটাকে গড়ার, এবং এই যে শ্রেয়াস আইয়ার চলে যাওয়া, এই যে বাকি অন্যান্য ক্রিকেটাররা চলে যাওয়া, ফিল সল্ট চলে যাওয়া, বা মিচেল স্টার্ককে ধরে না রাখা, এই জিনিসটা হলো কেন এখানে? তাহলে ভেঙ্কি মাইসরের কাজটাই বা কি? ভেঙ্কি মাইসরের কাজটা তো শুধুমাত্র মানে প্লেয়ার মানে যে যারা আছে তাদেরকে তাদের কাছে গিয়ে টিপস দেওয়া না। কিন্তু ক্রিকেটটা মানে এই শেন ওয়াটসন বা ডোয়াইন ব্রাভো এদের থেকে তো খুব একটা বেশি বোঝেন না। তাহলে এই যে স্ট্র্যাটেজিগত, এই যে অকশন বলে যে জিনিসটা, ওখানেই তো স্ট্র্যাটেজিগত ভুল। আজকে যে কলকাতা নাইট রাইডার্সের এরকম দিশেহারা পারফরমেন্স, এটার জন্য কিন্তু ভেঙ্কি মাইসর এবং যারা, শুধু ভেঙ্কি মাইসরের কথা বলবো না, যারা যারা এই টোটালি এই টিমটা গঠনের দিকে ছিল, মানে দায়িত্বে ছিল, তারা কিন্তু সমভাবে দোষী। একা অজিঙ্ক রাহানে বা একা রিঙ্কু সিংকে দায়ী করার কোনো ব্যাপার নেই। তারা তো পারফর্ম করতে পারছেন না, তাদের নিয়ে তো আলোচনা করবোই। কিন্তু এরপর আমার মনে হয় কলকাতা নাইট রাইডার্স, তুমি বলছো গোড়াতেই গলত রয়েছে, টিম গঠনেই গলত রয়েছে, যারা প্লেয়ারদের নিয়েছেন সেখানেই গন্ডগোল। তবে আজকে গ্রিন তো রান পেলেন, কিন্তু পেয়েও কিছু হলো না। অবাক লাগছে। আমি একটা স্ট্যাট বলি আজকের ম্যাচে, সেটা হচ্ছে যে প্রথম 6 ওভার 37 রান, 3টি উইকেট কলকাতা নাইট রাইডার্স। 7 থেকে 16 ওভার ম্যাচের সেখানে কিন্তু কামব্যাক করে কলকাতা নাইট রাইডার্স। সেখানে রানটা হচ্ছে 120, 3টি উইকেটের বিনিময়ে, মানে মিডল ওভারে 120 রান তোলে কলকাতা নাইট রাইডার্স, এবং একটা সময় 14 ওভারে 140 উঠে যায়। ক্যামেরন গ্রিন জীবনদান পেয়েছেন, ওগুলোকে আমি বাদ দিয়ে বলছি। আজকে কিন্তু তিনি ওই মানে নিজের যে ছন্দটা তিনি কিন্তু পেয়েছিলেন। কিন্তু অবাক লাগলো, ক্যামেরন গ্রিন একদিকে রয়ে গেলেন নন স্ট্রাইকিং এন্ডে একদম দর্শক হিসেবে, এবং তারপর অনুকূল রায় দেখলাম আসলেন, ব্রাবানদীপ আসলেন, রিঙ্কু সিং আসলেন, সবাই মারতে গেলেন এবং আউট হয়ে গেলেন। মানে তাকে, মানে যে সেট হয়ে রয়েছেন অলরেডি, তিনি জমে রয়েছেন ক্রিজে, তাকে তো স্ট্রাইকটা দেবে। মানে এটা তো ক্রিকেটের বেসিক। এই বেসিকটা যদি 4 জন কোচ না জানেন, তাহলে এর থেকে খারাপ আর কিছু হতে পারে না। এবং ওটাই বলার যে আজকে এতটাই খারাপ লাগছে যে টিমটা 2 বছর আগে চ্যাম্পিয়ন হয়, সেই টিমটা 10 নম্বর, এবং 10 থেকে যদি 9 যায় আমি অবাক হবো। অ্যাটলিস্ট আমি জানি অনেকেই অবাক হবেন, কিন্তু ওটাই বলার যে ব্যাটসম্যান ক্যামেরন গ্রিন এত ভালো একটা নক খেলছিলেন, 79 রান করেছেন। আমি দেখছিলাম 75 রানে আটকে রয়েছেন, 4টে উইকেট পড়ে গেল। ওখান থেকে রামানদীপও 6 মারতে চাইছে, রিঙ্কু সিংও এগিয়ে এসে 6 মারতে চাইছে, অনুকূলও এসে মারতে চাইছে। তাহলে মানে সেট ব্যাটসম্যান, আমরা যেটা মানে কোচিং ম্যানুয়ালে পড়ি, যারা সেট ব্যাটসম্যান তাদেরকে স্ট্রাইক রোটেট করা, এটা তো মানে বেসিক। এটা যারা প্রথম ক্রিকেট কোচিং এ যান তারাও জানেন। তাহলে ওখানে যে বসে রয়েছেন অভিষেক নায়ার, মিস্টার ওয়াটসন, ব্র্যাভো, তাদের মাথায় কি এটা ঢুকলো না যে যখন কোনো ব্যাটার যাচ্ছে তাদেরকে কি বলে দেওয়া যেত না যে গিয়ে ক্যামেরন গ্রিনকে স্ট্রাইকটা দাও? মানে বেসিক এই যে স্ট্র্যাটেজি, এখানেই ভুল কলকাতা নাইট রাইডার্সের। তো সেই টিম জিতবে না, এটাই তো স্বাভাবিক। সেই টিম যদি জেতে তাহলে সেটা হবে অঘটন। তাই এটাই বলার যে কলকাতা নাইট রাইডার্স এবার একেবারেই ডিজার্ভ করে না
প্লে অফে যাওয়ার ক্ষেত্রে। এবং যেটা হচ্ছে ক্রিকেটের জন্য হয়তো ভালোই হচ্ছে, কারণ যোগ্য টিম জিতছে। হ্যাঁ, একটা দুটো আমরা অবশ্যই এর পরের ম্যাচ রয়েছে কলকাতা নাইট রাইডার্সের, হয়তো ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স দেখবো। আজকে যেমন ক্যামেরন গ্রিন ভালো খেলেছেন, চমৎকার খেলেছেন রশিদ খানকে, এটা দেখছিলাম যে রশিদ খানকে যেভাবে স্ম্যাশ করেছেন অবিশ্বাস্য। এবং ক্যামেরন গ্রিনের ফিল্ডিংটাও বলতে হবে, দুর্ধর্ষ ফিল্ডিং করেছেন। অনেকে হয়তো বলবেন যে স্টাম্পিং মিস হয়েছে, ওয়াশিংটন সুন্দর তার ক্যাচ মিস করেছেন, সেগুলো তো মানে পার্ট অফ গেম, সেটা হতেই পারে, কিন্তু তার সত্ত্বেও তিনি তো রানটা পেয়েছেন। এবং ওই ক্যাচ বা ওই স্ট্যাম্পিংটা যদি মানে করতে পারতো গুজরাট টাইটান্স, তাহলে আরও আগে ম্যাচ শেষ হতো। আমি বলছি 180 রান 14 ওভারে 140 যেখানে থাকে, সেখানে 180-তে কোনো টিম শেষ করতো না কলকাতা নাইট রাইডার্স ছাড়া। সেখানে যে কোনো টিম 200+ করতো। তবে ওই যে স্ট্রাইকটা তো কেউ দেবে না, সবাই তো ওখানে হিরো হতে চাইছে। তাই যে অলরেডি হিরো ছিল তাকে সাইড করে প্রত্যেকে যখন হিরো হতে চায়, তখন তারা আলটিমেটলি জিরো হয়। এবং আজকের এই কলকাতা নাইট রাইডার্সের পারফরমেন্স কিন্তু সেটা প্রমাণ দিয়ে দিয়েছে। যদি রিঙ্কু সিং, তাকে নিয়ে কি বলবে? ভাইস ক্যাপ্টেন করা হলো কিন্তু ব্যাটে রান নেই। রিঙ্কু সিং এর আমি শেষ তিনটের ইনিংস বলছি। 7 বলে 4, 12 বলে 6, 2 বলে 1 রান। এবার মানে হারানোর তো আর কিছু নেই, কলকাতা নাইট রাইডার্স পরপর এতগুলো ম্যাচ জিততে পারবে না, একদম মানে এটা গ্যারান্টেড। রিঙ্কু সিংকে এবার ড্রপ করা হোক, রিঙ্কু সিংকে ড্রপ করে মনীষ পান্ডেকে আনা হোক। মনীষ পান্ডে যিনি অলরেডি টেস্টেড, এবং মনীষ পান্ডে কিন্তু যথেষ্ট ভালো ব্যাটার, ভুলে গেলে চলবে না, তার মানে পাস্ট একটা গ্লোরি রয়েছে এবং এক্সপিরিয়েন্স প্লেয়ার। তাই রিঙ্কু সিং এর থেকে অ্যাটলিস্ট বেটার ব্যাটার মিডিল ওভারে খেলার জন্য এটা আমি মানে লিখে দিতে পারি। তাই রিঙ্কু সিং ওই 5 বলে 5টা 6 এই গুজরাটের বিরুদ্ধেই তিনি মেরেছিলেন 2023 না 22-এ, ওটা এখন অতীত হয়ে গিয়েছে। এবং ওটা এখন ভুলে যাওয়াটাই বেটার রিঙ্কু সিং এর নিজের জন্য। কারণ ওই 5 বলে 5-6 5টা 6 বলে ওই 5 বছর কাটানো যাবে না। কারণ এখন মানে যেভাবে ক্রিকেটটা চলছে অত্যন্ত দ্রুত, মানে মানুষের স্মৃতিশক্তিও কমছে। আজকে যে ম্যাচটা হচ্ছে কালকে মানুষ ভুলে যাচ্ছে। তাই ওই কবে রিঙ্কু সিং 5 বলে 5টা 6 মেরে জিতিয়েছে, ওটার আশায় বসে থেকে যদি পরপর রিঙ্কু সিংকে খেলিয়ে মানে খেলানো হয়, তাহলে হয়তো এটা আরেকটা ব্লান্ডার হবে। তাই রিঙ্কু সিং যা পারফরমেন্স, আমি আরেকবার বলছি, 7 বলে 4, 12 বলে 6, 2 বলে 1, শেষ 3টি ইনিংসের। এবং তিনি ভাইস ক্যাপ্টেন। আমি জানি না কি হয়েছে রিঙ্কু সিং হঠাৎ করে এতটা নার্ভাস কেন হয়ে গিয়েছে। তাহলে কি তাকে ভাইস ক্যাপ্টেন না দিলেই ভালো হতো? ক্যাপ্টেন দিলে তো মানে ক্যাপ্টেন্সির কথাও চলছিল যে বকলমে হয়তো তিনিই আগামীর ক্যাপ্টেন, ভুলেও এইগুলো কি কোথাও প্রেশার হয়ে গেছে? অবশ্যই এটা প্রেশার। এবং এর আগেও মানে সৌরভ গঙ্গোপাধ্যায়কেও বলতে শুনেছিলাম যে ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন্সি করাটা হয়তো সহজ, ফ্র্যাঞ্চাইজি ক্যাপ্টেন্সি করাটা কিন্তু অত্যন্ত কঠিন, কারণ একটা এক্সট্রা প্রেশার আসে। এবং রিঙ্কু সিং বোধহয় সেই প্রেশারটা হ্যান্ডেল করতে পারছেন। এবং তিনি যে সময় ব্যাটিং করতে নামছেন, আজকে যেমন পরে নামানো হয়েছে রিঙ্কু সিংকে, তিনি নিজেও বুঝতে পারছেন না কি করবেন। তিনি কি ধরে খেলবেন নাকি চালিয়ে খেলবেন? হয়তো চাইছেন যে একটু সেটেল হয়ে তারপরে স্ম্যাশ করতে, কিন্তু ওই সেটেল হওয়ার আগেই তিনি উইকেটটা দিয়ে দিচ্ছেন। এবং এখন যে অবস্থায় তার মানসিক অবস্থা, তাহলে আমরা আরেকটা চান্স নিতেই পারি। মনীষ পান্ডে এখানে কেন আসবে না? যদি মনীষ পান্ডে এখানে এসে ভালো ব্যাটিং করে, তাহলে কিন্তু কেকেআরের জন্য অ্যাটলিস্ট কিছুটা হলেও সন্তোষজনক বলবো। একদমই। যদি আবারও আমরা আসবোই আলোচনায়, তবে সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর, দেখছেন স্টেডিয়াম বুলেটিন। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ, আমার সঙ্গে রয়েছে জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, যেটা জানতে চাইবো যে আমরা তো ভাইস ক্যাপ্টেন রিঙ্কু সিংকে নিয়ে কথা বললাম, কিন্তু ক্যাপ্টেন তাকে নিয়ে কি বলবে? আগের দিনও কথা হচ্ছিল, কিন্তু ক্যাপ্টেন নক কোথায়? সেই আজিঙ্কা রাহানে আজকে নেমেছেন এবং শটটা যখন খেললেন, আমার মনে হয় আজকে যদি তিনি সত্যিই মানে এটা নিয়ে ভাবিত হন, তাহলে আজকে রাতে ঘুম হবে না আজিঙ্কা রাহানের। যে শট খেলে তিনি আউট হলেন না সিরাজের বলে। এবং রাহানের আমি মানে রানটা বলছি, 40 বলে 67, মানে প্রথম থেকে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে 67 ভালো ব্যাটিং করেছিলেন। হায়দ্রাবাদের বিরুদ্ধে 10 বলে 8, পাঞ্জাবের বিরুদ্ধে তো খেলাই হয়নি, 6 বলে 8 রানে অপরাজিত ছিলেন। লখনৌয়ের বিরুদ্ধে 24 বলে 41 চেষ্টা করছিলেন। চেন্নাইয়ের বিরুদ্ধে 22 বলে 28, আজকে 1 বলে 0 রান। এবং ব্যাপার হচ্ছে যে ক্যাপ্টেন যদি ডেলিভার না করে, তাহলে কিন্তু বাকিদের বলার জায়গাটাও মানে বাকিদেরকে বলার জায়গাটাও থাকে না। আমি যদি পারফর্ম না করি, আমি যদি টিমের ক্যাপ্টেন হই, তাহলে আমি বাকিদের বলবো কি করে? আজকে যেটা র্যাশ শট খেলে আউট হলেন, ওই শটটা খেলে আউটই হবে, মানে ওই শটটা খেলে কখনো 4 বা 6 আসবে না। এটা আজিঙ্কা রাহানের মতো সিনিয়র ব্যাটাররা খুব ভালো মতো জানেন। তাই এটাই বলা যে রাহানের এই ব্যাটিংয়ের এতটা ব্যর্থতা কিন্তু ক্যাপ্টেন্সিতেও ধরা পড়ছে। যদিও ক্যাপ্টেন্সি নিয়ে আমি একটা কথাই বলবো যে এই টিমটার মধ্যে এমন কিছু রসদ নেই যে ম্যাচটা জেতাতে পারতেন এক্ষেত্রে ক্যাপ্টেন আজিঙ্কা রাহানে। টিমটাকেও কিছুটা ভালো হতে হয়।
কিন্তু এই টিমের মধ্যে সেই এক্স ফ্যাক্টর বা ইউএসপি যাই বলো না কেন সেটা কিন্তু অভাব বা ল্যাকিং রয়েছে, এবং যার জন্য আমরা দেখি যে কিছু কিছু বোলার আসেই মার খাওয়ার জন্য। আজকে শেষের দিকে কিন্তু বৈভব ভালো বোলিং করছেন, বৈভবকে নিয়ে আমরা এর আগে অনেক সমালোচনা করেছি, তবে বৈভব শেষের দিকে চেষ্টা করেছেন, কিন্তু ওই যে বলবো না সব মিলিয়ে যেন সিস্টেমটাই ঘেটে রয়েছে, এবং এখান থেকে কি করলে কি হবে ইফ অ্যান্ড বাট এটা নিয়েই আমরা আলোচনা করছি। 6টা ম্যাচ পার হয়ে গেল, হয়তো এভাবে আইপিএলটাও পার হয়ে যাবে, এবং আইপিএলটা দ্রুত পার হয়ে যাক এটা অ্যাটলিস্ট এখন ভেঙ্কি মাইসোর মনে করছেন, এটা একদম নিশ্চিত। দুঃস্বপ্ন কাটিয়ে উঠতে চাইছেন একদম। এইভাবেই আর কি। যাই হোক, আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন, বলুন কে বলছেন, কি আপনার প্রশ্ন বলুন। হ্যাঁ, আমি অক্টোবর সাউথ ক্যালকাটা থেকে। হ্যাঁ, আমি বলুন। জর্জেসটাকে একটা প্রশ্ন করতে চাই। সব গিয়ে মনে হচ্ছে যে পাওয়ার প্লেতে উইকেট নিতে গেলে আমাদের সৌরভ দুবে বা এরকম কাউকে একটা উমরান মালিকের পেস ইউটিলাইজ করলে সুবিধা হয়, আর বা সুনীল নারিনকে যদি আপ দ্য অর্ডার পাঠানো হয় তাহলে একটু অ্যাগ্রেসিভ খেলা যায়, সেটা মনে কেন রানে পুরোটাই ফ্লপ করছে। অংশুমান, বলে রাখি যে সৌরভ দুবে কেন যে কোনো প্লেয়ারকেই এখন খেলানো যেতে পারে কলকাতা নাইট রাইডার্সে, এর থেকে খারাপ তো আর কিছু হবে না। মানে সৌরভ দুবে মানে এর আগেও কেকেআর প্লেয়ারদের নিয়েছিল, কিন্তু ওদেরকে খেলতে দেওয়া হয় না। কি কারণে খেলতে দেওয়া হয় না জানি না। এই যে উমরান মালিককে নিয়ে আসে, নিয়ে বয়ে বেড়াচ্ছে, সৌরভ দুবেকে বয়ে বেড়াচ্ছে, তাদেরকে তাহলে যদি নাই নেওয়া মানে খেলানোই না হয়, তাহলে এই 25 জনের জন্য মানে এটা লৌকিকতা দেখানোর জন্য নেওয়ারই বা কি দরকার? মানে জানি না এটা কি, মানে এদের ম্যানেজমেন্ট কিভাবে করে। তবে এখন যা অবস্থা কলকাতা নাইট রাইডার্সের, সৌরভ দুবে কেন সবাইকে একবার করে চান্স দেওয়া উচিত, কারণ এখান থেকে আর মানে ঘুরে দাঁড়ানো এটা এর থেকে খারাপ কিছু আর হবে না। খারাপ কিছু হতে পারে না। মুম্বাই ইন্ডিয়ান্স 2015 আমার খুব মানে আমি যদি খুব ভুল না হই পরপর 5টা ম্যাচ হেরে গিয়েছিল, তারপরে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। তবে ওটাই বলার যে ওই টিমটার মধ্যে কোয়ালিটি ক্রিকেটার ছিল, সেই কোয়ালিটি ক্রিকেটার কিন্তু এই কলকাতা নাইট রাইডার্সের নেই। হ্যাঁ, একটা দুটো ব্রিলিয়েন্স আপনারা দেখবেন, ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স দেখবেন, আর ওটাই বলার যে সৌরভ দুবে হোক বা অন্যান্য যেসব ক্রিকেটার রয়েছে, সার্থক রঞ্জন হোক, তাদেরকে অবশ্যই সুযোগ দেওয়া উচিত। উমরান মালিককে কেন আনা হচ্ছে না? তিনি এত ফাস্ট বোলিং করেন, তাকে তো একটা সুযোগ দেওয়া যেতে পারে। তো আমি জানি না, এখানে রাজস্থান ম্যাচ আছে দুদিন পর, আর আগামীকাল কলকাতা নাইট রাইডার্স প্র্যাকটিস করবে না স্বাভাবিকভাবে, কালকে ট্রাভেল ডে, কালকে আসবে আহমেদাবাদ থেকে, তারা রেস্ট নেবে। রোববারে ওই দুপুরবেলায় কলকাতা নাইট রাইডার্সের জন্য কি অপেক্ষা করছে সেটা মানে কি মানে ভগবানই জানে, কারণ বৈভব সূর্যবংশী বলে একজন রয়েছেন, সূর্যের তেজ কতটা হবে জানি না, সূর্যবংশীর ব্যাটের তেজ কিন্তু মানে যথারীতি থাকবে। তার নেট স্টেশন দেখে বোঝা যাচ্ছে, গতকালও 10টা 6 মারতে দেখা গিয়েছে, আজকেও 7-8টা 6 মেরেছে নেট স্টেশনে। তাই ভালো কিছু অপেক্ষা করছে না এই মুহূর্তে কলকাতা নাইট রাইডার্সের জন্য, এবং সেই জন্য নতুন প্লেয়ারদের যদি সুযোগ দেওয়া হয় তাহলে এটা খারাপ কিছু নয়, কারণ যারা রয়েছেন তারা তো খুব একটা কিছু করতে পারেননি 6টা ম্যাচে। ঠিকই। শুভমান গিল, তার ব্যাটিং নিয়ে কি বলবে? শুভমান গিল অসাধারণ, শুভমান গিল দুর্ধর্ষ ব্যাটিং করছেন, এবং তিনি একটা না বার্তা বা স্টেটমেন্ট দিতে চাইছেন, ভুলে গেলে চলবে না। এই শুভমান গিল বিশ্বকাপের আগে ভাইস ক্যাপ্টেন ছিলেন, তাকে টি20 ওয়ার্ল্ড কাপ থেকে ড্রপ করা হয়, এবং খুব স্বাভাবিক যে শুভমান গিলের সেটা খারাপ লাগবে। এবং শুভমান গিল এই আইপিএলটায় এমন ফ্রেম অফ মাইন্ডে খেলছেন, পজিটিভ ফ্রেম অফ মাইন্ডে, এবং আজকেও যেভাবে ব্যাটিং করলেন 50 বলে 86 রান, এবং যে শটগুলো খেললেন একদম ঠিকানা লেখা বাউন্ডারি, ব্যাট থেকে যে শটগুলো গেল। তাই শুভমান গিল একদম পজিটিভ ফ্রেম অফ মাইন্ডে রয়েছে, এবং তার মানে ইন্টেনশনটা আমার মনে হচ্ছে যে একটা বার্তা দেওয়া। আমিও কিন্তু থাকতে পারতাম ওই টি20 ওয়ার্ল্ড কাপ টিমে, কারণ টি20 ওয়ার্ল্ড কাপ ভারত জিতেছে আমরা জানি, তাই এটা নিয়ে আর কাটাছেড়া হবে না। যারা যারা খেলেছেন দুর্ধর্ষ খেলেছেন, কিন্তু শুভমান গিলের নিজের খারাপ লাগা রয়েছে, এবং সেই জন্য আইপিএলটাকে হয়তো অস্ত্র হিসেবে বেছে নিচ্ছেন। এবং একই সঙ্গে গৌতম গম্ভীর একটা কথা বলেছিলেন এর আগে, যে সামনে যে 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপ রয়েছে সেটার ব্লু প্রিন্ট কিন্তু এই আইপিএল থেকেই মানে তৈরি করা হবে। তাই সেটার কথা মাথায় রেখেও তিনি তার ব্যাটিং শৈলী দেখাচ্ছেন, এবং তিনি বুঝিয়ে দিচ্ছেন সাদা বলের ক্রিকেটে আমি কিন্তু যথেষ্ট রকমভাবে যোগ্য, শুধুমাত্র আমাকে লাল বলের ক্রিকেটে ভাবলে হয়তো ভুল ভাবা হবে। আরেকজন দর্শক রয়েছে জয়জ্যোতি আমাদের সঙ্গে, বলুন কে বলছেন? নমস্কার, বলুন। হ্যালো, আমি বলছি যে ওই যে আলোচনা করছিলেন ইমরান মালিক কি ভালো, এক নম্বর, আর রিঙ্কু সিংকে এমনি রেখে দেওয়া ফিল্ডার হিসেবে ও ব্যাটিংটা তো ঠিকঠাক করতে পারছে না কেন? হ্যাঁ, শুনতে থাকুন। রিঙ্কু সিং নিয়ে আমরা আলোচনা করলাম, তো একদমই আমি মানে প্রশ্নটা খুব একটা স্পষ্ট বুঝতে পারলাম না। রিঙ্কু সিং আর উমরান মালিক নিয়ে হয়তো
বলেছে। আমরা আলোচনা অলরেডি করেছি যে রিঙ্কু দুজনকে নিয়ে আমরা আলোচনা করে দুজনকে নিয়ে আলোচনা করেছি এবং আমরা এটাও বলছি যে একটা বোল্ড ডিসিশন আসুক। মনীষ পান্ডে এই টিমে রয়েছে। মনীষ পান্ডে 2014 ফাইনালের উইনিং নকটা খেলেছিলেন না 95 রানের, এবং এরকম একজন স্টেবল ব্যাটার থাকতে এই যে মিডিল অর্ডার কাঁপছে কেন কলকাতা নাইট রাইডার্সের, তাহলে একটা বদল আসুক। আজকে যেমন বদলটা এনেছে ফিনের জায়গায় টিম সেফার্টকে একটু টাইম দিতে হবে। আজকে শুরু করেছেন কিন্তু সেটাকে ক্যাপিটালাইজ করতে পারলেন না। আসলে কি হয়, যখন কোনো টিম হারতে থাকে তখন মনে হয় যেন আমরা এটা চেঞ্জ করলে বোধহয় ভালো হবে, ওটা চেঞ্জ করলে ভালো হবে। আসলে 6টা ম্যাচ পার হয়ে গেল, এখনো একটাও জিতলো না কলকাতা নাইট রাইডার্স। তাই ওই যে টিমটা কিভাবে সেট হবে সেটারই কিন্তু আমরা মানে এখনো ছন্দই খুঁজে পাচ্ছি না। মানে নকশাটা খুঁজে পেলাম না যে মানে টিমটা কি হলে সেটা একটা মোটামুটি উইনিং কম্বিনেশন হবে। এখন ওটাই মনে হচ্ছে, যেমন অংশুমান বললো যে লোকাল ক্রিকেটার রয়েছে তাদেরকে সুযোগ দেওয়া যেতে পারে। অবশ্যই সৌরভ দুবেকে সুযোগ দেওয়া যেতেই পারে, উমরান মালিককে সুযোগ দেওয়া যেতে পারে। এবং উমরান মালিক তো এর আগে মানে তাকে পরীক্ষাও করা হয়েছে, তিনি তো যথেষ্ট ফাস্ট বোলিং করেন। ইডেন গার্ডেন্সে যদি উমরান মালিক ছোটেন তাহলে সেটা খারাপ লাগবে না। তাই ওটাই বলার যে 6টা ম্যাচে তোমরা একটাও জিততে পারোনি, এবার সুযোগ দাও, এবার অন্যান্যদের সুযোগ দাও, কারণ তোমাদের টিম ডিজার্ভ করে না প্লে অফে যাওয়ার ক্ষেত্রে। যদি প্লে অফে যায় কোনো কারণে কলকাতা নাইট রাইডার্স, সেটা কিন্তু অঘটনই ঘটবে। আর একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, আমরা আবার একটা বিরতি নেব, বিরতির পর ফিরছি সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর, দেখছেন স্টেডিয়াম বুলেটিন। যদি আজকের দিনের বিশেষত্ব কি বলবে? আজকে দিস ডে দ্যাট ইয়ারে যেটা স্পেশাল সেটা হচ্ছে যে আজকে মুথাইয়া মুরলীধরন, বিখ্যাত বোলার, তার জন্মদিন। এবং আজকের দিনে তিনি 1972-এ জন্মগ্রহণ করেছিলেন। 800টা টেস্ট উইকেট, জাস্ট অবিশ্বাস্য। এবং মুথাইয়া মুরলীধরনের মতো একটা বোলার যদি কেকেআরে থাকতো তাহলে বোধহয় কেকেআরের এই অবস্থা হতো না। আচ্ছা, একজন প্রশ্ন করলেন সুনীল নারিনকে নিয়ে। সুনীল নারিন, অংশুমান যেটা বললেন না যে সুনীল নারিনকে কি ওপেনে পাঠানো যেতে পারে, আমার কোথাও গিয়ে মনে হয়েছে সুনীল নারিন কিন্তু সেই ব্যাটিংয়ের ছন্দটায় নেই। এবং হ্যাঁ, হয়তো ব্যাটে লাগলে ব্যাটে বলে হলে 4-6 হয়ে যেতে পারে, কিন্তু প্রথমেই যদি উইকেট পতন হয়ে যায় সুনীল নারিনের প্রথম 2 ওভারে, সেটাও কিন্তু একটা প্রেশার। সেই প্রেশারটা কি ঝেলতে পারবে? যদি আজকে দেখা যায় প্রথম 6 ওভারে কলকাতা রান 37, 3 উইকেট, ম্যাচটা ওখানেই শেষ। অন্যদিকে গুজরাট টাইটান্সের 6 ওভারে 71, 1 উইকেট। তাই মানে প্রথম 6 ওভারে দুটো টিমের রান সংখ্যা এবং উইকেট সংখ্যা দেখলেই বোঝা যায় যে কতটা পার্থক্য। আর সুনীল নারিনকে ওপেন করানো যেতে পারে, তবে কোথাও গিয়ে ওই ব্যাটিংটাই মনে হয় এখন সেই মানে জোরটা নেই যেটা আগে ছিল। চেন্নাইয়ের বিরুদ্ধেই তো করানো হয়েছিল। হ্যাঁ, করানো হয়েছিল এবং মানে অনেকগুলো শট মানে খেলতে চাইছিলেন কিন্তু ব্যাটে বলে হচ্ছিল না। আজকে কেকেআর বোলিং নিয়ে বলে দিই, বৈভব আরোরা 4 ওভার 35 রান, 1 উইকেট। কার্তিক ত্যাগী সম্ভাবনা বোলার, 4 ওভার 40 রান। অনুকূল রায় 3 ওভার 37 রান। সুনীল নারিন 4 ওভার 28, 1 উইকেট। এখনো পর্যন্ত বুড়ো আঙুলে ভেলকি দেখাচ্ছেন। বয়স হয়ে গিয়েছে ঠিকই, তবে এখনো জানেন যে কীভাবে বোলিংটা করতে হবে। সবথেকে সফল বোলার তিনি। বরুণ চক্রবর্তী কিছুটা ছন্দে তো রয়েছেন, 4 ওভার 34 রান, 2টি উইকেট। এবং লাস্টের ওভারটা রমনদীপ সিংকে নিয়ে এসছেন। মানে পরিকল্পনার কত অভাব যে কোনো বোলারই ছিল না যে লাস্ট ওভারটা করার জন্য। তাই রাহানে অ্যাজ ক্যাপ্টেনও ক্লুলেস, কিছু বলার নেই। আর একই সঙ্গে তার ব্যাটিংও যা চলছে, রাহানে বোধহয় নিজেও ভাবছেন যে কত তাড়াতাড়ি এই আইপিএলটা শেষ হবে। একদমই নিঃসন্দেহে। পরের ম্যাচ রাজস্থানের বিরুদ্ধে, খুব সংক্ষেপে জানতে চাইবো মানে কি বলবে কেকেআরের আশা নিরাশা? আশা তো আলো কেউ দেখছে না এই মুহূর্তে। এবং যেভাবে রাজস্থান মানে পরিকল্পনা নিচ্ছে, তাদের যা নেট স্টেশন, তাতে রাজস্থান কিন্তু একদম অ্যাটাকিং ব্র্যান্ড অফ ক্রিকেট খেলবে। এবং রিয়ান পরাগের ক্যাপ্টেন্সির প্রশংসা হচ্ছে, রবি শাস্ত্রী নিজে প্রশংসা করছেন। রিয়ান পরাগ জিতে বিহু ডান্স করবে কিনা ইডেন গার্ডেন্সে, নাকি সেই বিহু ডান্সটাকে আটকে রাহানে তার অবতার 2 মানে রাহানে 2 ভার্সন আমরা দেখব, বা কেকেআর ভার্সন 2 দেখব এই আগামী 19 তারিখে রবিবাসরীয় দুপুরে। সেটার অপেক্ষায় অবশ্যই আমরা রয়েছি। তবে যা চলছে তাতে খুব একটা বেশি আশা করবেন না যারা যাচ্ছেন ইডেন গার্ডেন্সে। জাস্ট ম্যাচটা এনজয় করুন এবং কলকাতা নাইট রাইডার্স জিতবে না এটা ধরেই যান ইডেনে। এবং যারা টিভির সামনে বসবেন রবিবার দুপুরে, যদি জিতে যায় কলকাতা নাইট রাইডার্স, ওটা কিন্তু বোনাস হরির লুট আর কি। একদম একদম। অনেক ধন্যবাদ জয়জ্যোতি। আজকে স্টেডিয়াম বুলেটিন আমরা এখানেই শেষ করছি। আগামীর দিকে নজর থাকুক। আজ এখানেই শেষ করছি স্টেডিয়াম বুলেটিন। আপনাদের নজর থাকুক কলকাতা টিভিতে রাত 3-7।